আমি পিয়ালি। তো আজকে আমি চলে এসেছি আমার বইমেলার বই সংগ্রহের চতুর্থ পার্টে। তো এগুলো বেশিরভাগই আমার স্টুডেন্টদের, আমার বন্ধুদের এবং কিছু আমার আছে, তো আমি সেগুলো আর মেনশন করছি না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, প্রথম বই পূর্বী জাহ্নবী রূপাঞ্জন গোস্বামীর, যেটা বইমেলাতেই নতুন বেরিয়েছে ক্যাফে টেবিল থেকে, যেটা আমি পড়ছিলাম। তো এটা আমার খুব বিশাল ভালো কিছু লাগছে না, তবে হ্যাঁ, রূপাঞ্জন গোস্বামীর লেখা যেরকম হয়, পাহাড় নিয়ে লেখেন উনি, পাহাড়ি ট্রেকিং নিয়ে লেখেন, দুর্গম পরিস্থিতি নিয়ে লেখেন, জীবনের দুর্গমতা নিয়ে লেখেন। তো সেই জায়গাগুলো এখানে উঠে এসছে। গল্পটা আমি খারাপ বলবো না, আমি ওনার লেখা যেরকম আমি বুদ্ধের চোখে পেয়েছিলাম অনেকটাই সেরকম, একটা ধর্মীয় আবেগ থাকে ওনার লেখায়। তো সেই জায়গাগুলো নিয়েই বইটা লেখা। এবং সেখানে দুটো বাচ্চার মানে জীবনের জায়গা উঠে এসছে, দুজন কাপলস যারা নিজেদের জীবনে নিজেদের বাচ্চাকে হারিয়ে কীভাবে তারা তাদের মেয়েকে খুঁজে পাচ্ছে, সেই সমস্ত জায়গা উঠে আসছে। এবং পরবর্তীকালে আমি যখন শেষ করব বলবো, এখন আমি এই বইটা আর পড়ছি না, আবার পরে পড়বো। এবং বইটা একটু স্লো পেস্ট, ঠিক আছে, বইটা পড়তে হবে একটু সময় নিয়ে, কিন্তু বর্ণনা, পাহাড়ি জায়গা, পাহাড়ের ফিলস কেউ পেতে চাইলে রূপাঞ্জন গোস্বামীর লেখা অবশ্যই পড়তে পারো। ভীষণ সুন্দর ওনার পাহাড়ি এলাকার বর্ণনা থাকে, পাহাড়ের বর্ণনা থাকে। তো ওটা একটা অন্য আবেগ থেকেই ওনার লেখা পাওয়া যায়, ওনার লেখা এই পাহাড়ের জায়গাগুলোকে পাওয়া যায়, তার জন্যই আমি ওনার লেখা পড়তে পছন্দ করি। কিন্তু গল্পের জায়গা থেকে আমার মোটামুটি লেগেছে। আর এটাই ছিল ক্যাফে টেবিল থেকে এবছরের প্রকাশিত হওয়া রূপাঞ্জন গোস্বামীর একটি বই, পূর্বী জাহ্নবী। এখানে যেটা লেখা আছে ব্লার্বে আমি একটু পড়ছি। এক পৃথিবী শোক মাথায় নিয়ে দেবতাত্মা হিমালয়ের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন মন্দিরা, খুঁজে বেড়াচ্ছেন দুর্গা পঞ্চমীর ভোরে উড়ে যাওয়া নীলকণ্ঠ পাখিটাকে। স্বামী মুকুল জানেন পাখিটাকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সে কথা বিশ্বাস করেন না মন্দিরা। তিনি নিশ্চিত হিমালয়ের পাখি হিমালয়েই ফিরে এসছে, কারণ বাবা রামদাসের বলা কথা, কাসার দেবী মন্দির প্রাঙ্গণে কুড়িয়ে পাওয়া চিরকুট, আকাশগঙ্গা ছায়াপথের পাঠানো সংকেত কখনো মিথ্যে হতে পারে না। তাই পিছিয়ে পড়েছে ঝর্ণা, জঙ্গল, পাহাড় আর উপত্যকা। মুকুলকে নিয়ে উদ্ভ্রান্তের মতো এগিয়ে চলেছেন মন্দিরা। হঠাৎই কাছে এগিয়ে এলো জুড়বা পাহাড়, পূর্বী হাওয়ায় ভেসে এলো জাহ্নবীর সুবাস। কিন্তু ও কি, ওরা কারা ঘুরে বেড়ায় সবার অলক্ষ্যে পাহাড় চূড়ায়? মুকুলকে নিয়ে মন্দিরা শুরু করলেন এক অবিশ্বাস অভিযান। তবে সফল কি হলো তাদের এই অশ্রুস্নাত অভিযান? শোকের হিমালয় পেরিয়ে তারা কি পৌঁছতে পারলেন সত্য শিব সুন্দরের উপত্যকায়? সন্তানহারা এই দম্পতির ভাগ্যে কি লিখে রেখেছেন ভৈরব পাহাড়ের চূড়ায় বসে থাকা কোষ্ঠী পাথরের বুদ্ধিমাতা? আচ্ছা, এই বইটার 208 পেজ এবং দাম হচ্ছে 275 টাকা। এরপর আরেকটি বই, যেটাও এই বছরই বেরিয়েছে, দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা। আমার মায়াবিনী ম্যানিকুইন পড়ে ভীষণই ভালো লাগে, তারপর আমার আর পড়া হয়নি। ওনার ছোটো গল্প কিছু পড়েছি, তো আমার পড়ার ইচ্ছে আছে আরেকটা। এই বছরই বেরিয়েছে অন্তর্দ্বন্দ্ব, তো দেবাঞ্জন মুখোপাধ্যায়ের অন্তর্দ্বন্দ্ব, এটাও ক্যাফে টেবিল থেকেই বেরিয়েছে। আচ্ছা, এখানে যেটা লেখা আছে আমি বলছি একটু। প্রাক্তন সহকর্মী ও বান্ধবী নন্দিনীর অনুরোধে তার জন্য মুকুন্দপুর অঞ্চলে একটি ফ্ল্যাট দেখতে যান কিংসুক রায়। ফ্ল্যাটটি তাকে যে দালাল দেখাতে নিয়ে যায়, সেই বাদল বাড়ুই সেই রাতেই খুন হয়ে যায়। বাড়ি থেকে বের করে এনে গুলি করে মেরে ফেলে তাকে কেউ বা কারা। বাদলের মোবাইলের কল লগের সূত্র ধরে পুলিশ কিংসুকের সন্ধান পায়। মার্ডার কেসে নাম জড়িয়ে যায় প্রাক্তন সিবিআই অফিসারের। বাদল কেন খুন হলো, তার চেয়েও বেশি যে প্রশ্নটা কিংসুককে ভাবাতে শুরু করে তা হলো মৃত্যুর ঠিক আগে তাকে ফোন করে বাদল কি বলতে চাইছিল, এবং তাকে কিংসুকের অতীতের পরিচয় কে দিয়েছিল। উত্তর খুঁজতে শুরু করেন প্রাক্তন গোয়েন্দা অফিসার। পুলিশকে সাধারণত এড়িয়েই চলেন তিনি, কিন্তু এক্ষেত্রে কেসের তদন্তকারী অফিসার এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই কিংসুককে অনুরোধ করেন তাদের অনুসন্ধানে যোগ দিতে। অতঃপর বাদল বাড়ুইয়ের জীবনের শেষ কয়েক ঘন্টায় কী ঘটেছিল তা জানার জন্য তৎপর হয়ে ওঠেন কিংসুক। যতই কেসের গভীরে যেতে থাকেন তিনি, ততই স্পষ্ট হতে থাকে এক ভয়ঙ্কর চক্রান্তের ইঙ্গিত, এবং দেখা যায় অতীতের একাধিক মৃত্যু এবং নিখোঁজের ঘটনার সঙ্গে যোগসূত্র আছে বাদলের নৃশংস হত্যাকাণ্ডের। আচ্ছা, এই বইটা 232 পেজের, আর এর দাম হচ্ছে 350 টাকা।
এর পরের বই স্মেল অফ বুকস থেকে বেরোনো এবং ভীষণভাবেই এটা মানে একটা ভীষণ ভালো, মানে ভালো বলবো না, এটা এবছরই বেরিয়েছে বইমেলাতেই এবং এটা নিয়ে একটা প্রচারও হয়েছে। নির্বাণ রায়ের লেখা, শিমুলগাছা জায়গা সুবিধের না। তো মানে ওদের একটা বেরোনো নতুন বইয়ের মধ্যে এটা একটা বেশ প্রচারিত বই। তো এই বইটির যেটা লেখা আছে এখানে আমি বলছি, না শিমুলগাছা খুব একটা সুবিধের জায়গা না। ওপর দেখে আর পাঁচটা খয়াটে মফস্বলের মতো মনে হলেও একথা আমি হলফ করে বলতে পারি যে জায়গা হিসেবে শিমুলগাছা মোটেই ভালো না। হ্যাঁ, 3 দিন ঘেরা একটা চওড়া নদী আছে, নদীর চূড়ায় চড়ুই ভাতি আছে, লাল ইটের দেওয়াল, সবুজ মাধবীলতা আর পগেয়া চিমনিওয়ালা ভারী চমৎকার দেখতে সাহেবি বাংলো আছে, সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের বাইরে এখনও লম্বা লাইন আছে, পাশে এগরোলটা চাউমিনটার দোকানও আছে। চ্যাংকা ছেলেপুলেরা স্কুলে যায়, মাঝে মধ্যে স্কুল কেটে দক্ষিণের মাঠে ফুটবল পেটায়, কোচিং শেষে সাই করে সাইকেল ফাটায়। তবু আমি বলবো শিমুলগাছা জায়গা মোটেই ভালো না। সূর্য ডোবার পর দক্ষিণের জঙ্গলে এমন কিছু দেখা ও শোনা যায় যা দেখতে বা শুনতে না পাওয়াই ভালো। পরিত্যক্ত রেল কলোনি আর ভুলে যাওয়া সাহেবপাড়ায় ওতপাতে অন্ধকার, শহরের নিচে প্রকাণ্ড নর্দমার গোলকধাঁধায় কারা যেন শিকার খোঁজে। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি এই দুটো বই দেখিয়েছি আগের কোনো হলে, যদি দেখিয়ে থাকি তাহলে এটা স্কিপ করতে পারো। এটা 399 টাকার দাম। দুটো গল্প আছে, উড়কি আর জিপ, 191 পেজের একটা বই। আর একটা নববিন্দু বৃত্ত সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের, এটাও নতুন বেরিয়েছে স্মেল অফ বুকস থেকে। তো এটা একটা বই, এটার দাম 325 টাকা আর পেজ সংখ্যা হচ্ছে 157। আচ্ছা, কেতাবি থেকে একটা বই নিয়েছি ইরানে বলে, নীলাঞ্জন হাজরার লেখা। এই বইটা নেওয়ার একটা কারণ হলো এই বইটা যিনি লিখেছেন উনি মানে ইরানের পুরোপুরি সবার বাড়িতে থেকে ওনার যে অভিজ্ঞতা হয়েছে সেইটা নিয়ে লিখেছেন। তো সেই কারণে এই বইটা আমার খুব ইন্টারেস্ট ছিল নেওয়ার, তো এইটা একটা বই নিয়েছি। বইটার পেজ সংখ্যা 131 আর দাম হচ্ছে 200 টাকা। অরণ্যমন থেকে একটা বই নিয়েছি মোহনা দেবরায়ের লেখা আরও দূর অন্ধকারে। এটা একটাই উপন্যাস আছে, আমি ছোট গল্প একটু অ্যাভয়েড করছিলাম, নিয়েছি যদিও বা কিছু, কিন্তু আমি একটু ছোট গল্প থেকে সরে থাকি কারণ আমি আগেই বললাম যে আমার ছোট গল্প পড়তে ভীষণ সময় লাগে, তো আর ম্যাগাজিনগুলো পড়তে হয়, সেই কারণে আমি ছোট গল্পের বই বেশি নিই না। তো আরও দূর অন্ধকারে এটা মোহনা দেবরায়ের দেখলাম একটাই গল্প, তো এই জন্য এটা নিলাম। 165 পেজের, দাম 275। এবার আমি একটা কথা বলে দিচ্ছি এখানে, কারণ কি আমার না খেয়াল নেই আমি আগের হলগুলোতে কী কী বই অ্যাকচুয়ালি দেখিয়েছি, আমি দেখে তো অত করছি না, যদি কিছু মিলে যায়, যদি সেম বই হয়ে যায় তাহলে ওটা স্কিপ করে দিতে পারো তোমরা। এখানে পিছনে যেটা লেখা আছে আমি শুধু একটু বলে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দৃশ্যটা ফিরে এলো চোখের সামনে, সিলিং থেকে ঝুলন্ত দুটো পা, হালকা হাওয়ায় খুব আস্তে আস্তে ঘুরছে, চোখ দুটো খোলা, জিভটা ঝুলছে থুতনি পেরিয়ে, একটু একটু কাঁপছে সেটা, চোখ বন্ধ করে ফেললো মিতু, কিন্তু দৃশ্যটা চোখের সামনে থেকে গেল না, তেমনই জেগে রইল উজ্জ্বল হয়ে। নতুন স্কুলে পড়তে আসার সঙ্গে সঙ্গেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে মিতুর সঙ্গে, চোখ আর কান ধোকা দেয় মুহূর্ত, এই ভ্রমের আড়ালেই যেন সযত্নে কিছু লুকিয়ে রাখতে চাইছে কেউ। একই সঙ্গে নিজের ক্ষতয় ভরা অতীতও বারবার তাড়া করে ফেরে তাকে। একটা অন্ধকার টানেল ধরে ক্রমাগত দৌড়োয় মেয়েটি, টানেলের শেষে ওটা কি আলো নাকি বিভ্রম। আচ্ছা, এটা নিয়েছি বাণী শিল্প থেকে, রুহানা সিরিজের একটা বই, সাইলেন্ট কিলার, বললো এটা নাকি খুব ভালো হয়েছে, তো ওই জন্য আমি এটা নিলাম। 224 পেজের বইটা, 300 টাকা দাম। এখানে যেটা লেখা আছে, শিলিগুড়ির বিখ্যাত শিল্পপতির ছেলে আবির গোস্বামীর বান্ধবী পায়েল হঠাৎ নিখোঁজ হয়ে যায়। রুহানা বোস এবং শিলিগুড়ির পুলিশ একসাথে তদন্ত শুরু করে। ওদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার মারফত খবর পাওয়া যায় হরকত উল মুজাহিদ্দিনের কমান্ডার সাজ্জাদ মঞ্জুর ছদ্মবেশে ভারতে ঢুকেছে। মালদা থেকে কলকাতাগামী দূরপাল্লার বাসে আদিনাথ দাস নামের একজন সাধারণ নাগরিকের মৃতদেহ পাওয়া যায়, তাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। কুচবিহারের চ্যাংড়াবান্ধার বাংলাদেশ সীমান্তে শামীমের মৃতদেহ পাওয়া যায়। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ একের পর এক মানুষের মৃত্যুর খবর আসতে থাকে। রুহানার কাছে খবর আসে এসবের পেছনে রয়েছে চীন এবং পাকিস্তানের এক ভয়াবহ ষড়যন্ত্র। রুহানাকে অপহরণ করে নিয়ে যায় কিছু লোক। তারপর আচ্ছা, এইটা একটা নিলাম, সাদা ক্যানভাস পূর্ণেন্দু পত্রীর। এই বইটা মানে
পূর্ণেন্দু পত্রীর বই আমি আগে কখনো পড়িনি, আমি ওনার লেখা খুব খুঁজছিলাম। তো বাণী শিল্পতে পুঁই পালংয়ের গল্প বলে একটা বই আছে, যেখানেও পূর্ণেন্দু পত্রীর লেখা আছে। আরও অনেক পূর্ণেন্দু পত্রীর বই আছে, কিন্তু এই বইটা এবছরই ওরা নতুন করে বার করেছে। এটা বাণী শিল্প করে, ঠিক আছে। তো পূর্ণেন্দু পত্রীর বইগুলোকে এত সুন্দর কভারে করে ওরা যে ভালো লাগে বেশ দেখতে। তো আমি প্রথম এই বইটাই পড়বো ওনার লেখা। তো এটা একটা ছোটো গল্পেরই বই, আমার দেখে খুব ভালো লাগলো বলে নিলাম। এই বইটার পেজ সংখ্যা হচ্ছে 168 আর দাম হচ্ছে 250 টাকা। এখানে যেটা লেখা আছে, এই গ্রন্থে আছে মোট 16টি গল্প, সাহিত্য রস এবং জীবন বিশ্লেষণে সমৃদ্ধ এই গল্প সম্ভার। পূর্ণেন্দু পত্রীর লেখার বৈশিষ্ট্য হলো তার পর্যবেক্ষণ, জীবনকে পর্যবেক্ষণের দক্ষতা, যার ব্যাপ্তি শহর ছড়িয়ে গ্রাম সর্বত্র। গল্পগুলোর মধ্যে কোথাও যেমন আছে সম্পর্কের জটিলতা, তেমন কোথাও আবার মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন। আবার কোনো গল্পে আছে রাজনৈতিক অস্থিরতা, কিন্তু সব কিছুই ছাপিয়ে আছে তার স্বতন্ত্র গদ্য ভাষা, যা পাঠককে মুগ্ধ করে। তো এই গল্পগুলোর নামগুলো বলছি। সোনালি ফ্রেম, শাশ্বতী মাছির মধ্যে, ছ্যাঁকা, স্বপ্নের চিত্রনাট্য, দুই বন্ধু, গেনিকা, লাগাতার স্ট্রাইকের সপ্তম দিন, সাদা ক্যানভাস, স্বাধীন মানুষ, খাওয়া না খাওয়া, সুশীতলের জন্যে গল্প, বনডাস, তাতা গাছে তোতা পাখি, নষ্ট মেয়ে মিনু, সাইকেলের চাকার দাগ, যে ছিল আমার। এরপর লাল মাটি থেকে আমি একটা বই নিয়েছি, যেটা এই বছরই বইমেলায় নতুন বেরিয়েছে। নুলোর ডায়েরি বা শ্রী শ্রী শুদ্ধোত্তম কথা, অহনা বিশ্বাসের লেখা। এখানে যেটা লেখা আছে, ইতিহাসের সব স্মরণযোগ্য ঘটনা বা মানুষের ওপর আলো এসে পড়ে না, বিস্মৃতি গ্রাস করে তাদের। এমন এক অবহেলিত মহামানুষ ছিলেন শ্রী শুদ্ধোত্তম, জন্মসূত্রে যিনি মুসলমান। আচার সর্বস্ব ধর্মের ভেদাভেদ অতিক্রম করে তিনি মানুষে মানুষের মেলবন্ধন করতে চেয়েছিলেন। তিনি বীরভূমের গ্রামে ভালোবাসা ও সহযোগিতার উপর ভিত্তি করে একটি আশ্রম নির্মাণ করেন। গড়ে ওঠে কমিউন ও যৌথ খামার, যেখানে অনেক হিন্দু ও মুসলমান তরুণ এসে যোগ দিয়েছিল। ভেদ বুদ্ধির কারবারিরা এই সমন্বয় সাধু উদ্যোগে শঙ্কিত হয়ে পড়ে। তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার পথে বিঘ্ন তৈরি হলে জলঘোলা করতে শুরু করে তারা। আশ্রমের উপর সরাসরি আক্রমণ নেমে আসে, গ্রামের সীমা অতিক্রম করে অনেক দূর গড়ায় সেই জল। এই উপন্যাসে সেই মহামানুষ ও তার মহৎ কর্মযজ্ঞের কাহিনী ব্যক্ত আছে। বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 118 আর দাম হচ্ছে 150 টাকা, দাম হচ্ছে 250 টাকা। আচ্ছা, এরপর ছাপাখানা থেকে আমি কয়েকটা বই নিয়েছি, আমার বেশ ভালো লাগলো। এই বইটা যাজ্ঞসেনী এবং সুপর্ণা ভট্টাচার্যের লেখা। এইটা কিন্তু এবছরই বইমেলায় প্রকাশিত হয়েছে, জানুয়ারিতেই, ঠিক আছে। এই বইটার দাম হচ্ছে 175 আর পৃষ্ঠা সংখ্যা 102। এটাও একটা ছোট গল্পের সংকলন। এখানে অনেকগুলো গল্প আছে: ছায়াপথ, নিশি যাপন, বিম্বপতি, পরিণয়, জ্যোৎস্নাকন্যা, বৃক্ষমানবী, বোধন, সিন্ড্রেলা, ভূতর গল্প, যাজ্ঞসেনী, যুযুধান, সুগন্ধি, শূন্যে দিন, সুরে সুরে। আচ্ছা, সূর্যমুখীর বিকেল, মৃণাল শতপথীর লেখা। এটাও ছাপাখানা থেকেই প্রকাশিত। এটা ওনারা বলছেন নাকি খুব ভালো লেখা, তো পড়ে দেখব। এটাও একটা ছোট গল্পেরই বই। এটার দাম হচ্ছে 150 টাকা। এটা 74 পেজের একটা বই। আর একটা বই যেটা নিয়েছি, যশোধরা রায়চৌধুরীর লেখা, নির্ভয়া থেকে অভয়া, করুণ রঙিন পথ। এটাও সম্ভবত এবছরই বেরিয়েছে, না এটা আগের বছর বেরিয়েছে। এটার দাম 225 টাকা। 160 পেজের একটা বই। আচ্ছা, 22 ঘর এক উঠোন, তুষার সেনগুপ্ত। এটা আর একটা বই যেটা আমি ছাপাখানা থেকে নিয়েছি। এটা প্রচ্ছদটা বেশ অসাধারণ এবং এটাও একটা ছোটো গল্পেরই সংকলন। বইটা খুব ছোট বই, 110 পেজের, 180 টাকা দাম। অনেক ছোট গল্প আছে, প্রচুর ছোট গল্প। যারা ছোট গল্প পড়তে ভালোবাসো তারা এটা নিতে পারো। বইভাষিক থেকে নেওয়া এই বইটা এবছরই বইমেলাতেই প্রকাশিত হয়েছে। মণিপুর নিয়ে উপন্যাস লেখা নিষেধ, সুদীপ চট্টোপাধ্যায়ের লেখা। এখানে যেটা লেখা আছে বলছি, মণিপুর এক আশ্চর্য পৃথিবী, নীল আকাশ আর সবুজ পাহাড়ের গল্পগুলো যেখানে পা টিপে টিপে মানুষের ঘরে ঢুকে আসে, দুঃসময় থমকে দাঁড়িয়ে মানুষের শরীর ছুঁয়ে যায়, আগুনের স্মৃতি মণিকোঠায় ধরে, আলো অন্ধকারে পথ খুঁজে ফেরা কতগুলো মুখ, ভাঙা ঘর, হারানো দেবতা, হঠাৎ ফুঁসে ওঠা দাঙ্গার স্মৃতি আর নীরব বেদনার ভিতর দিয়ে তাদের গল্পগুলো আলগোছে জুড়ে যায়। অদৃশ্য আকুতি আর ক্ষতের ইতিহাস মিলেমিশে তৈরি হয় এক দহন মাখা স্মৃতির মানচিত্র। জ্বলন্ত রাজনীতির আগুন আর লোককথার উদ্বাস্তু ছায়া দিয়ে গড়ে ওঠে এক মায়া বিস্তৃত দেশ। আচ্ছা, বইটার দাম হচ্ছে 260 টাকা আর বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 128, 123 পেজের বইটা। আচ্ছা, এবং অধ্যায় থেকে দুটো বই নিয়েছি। একটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের 16 কলাম। এটার লেখাগুলো আমার বেশ ভালো লাগলো, অনেকগুলো লেখা আছে, নন ফিকশন। তো এই বইটা একটা নিয়েছি। এখানে যেটা লেখা আছে,
বইয়ের দুটি ভাগ, একটিতে প্রবন্ধ, অন্যটিতে সাক্ষাৎকার, তবে এই দুই ভাগ মিলেমিশে থাকে, অর্থাৎ তারা 16 কলাম নামে এই ঘাটে একই সঙ্গে জল খায়। প্রবন্ধ ও সাক্ষাৎকার উভয়েরই সংখ্যা 8, একসঙ্গে জুড়ে নিলে দাঁড়ায় এই 16 কলাম। লেখাগুলো ইতিহাস নিয়ে কথা বলে, ইতিহাস বিকৃতি নিয়ে আরও স্পষ্ট করে বললে ভাবতে চায় ব্যক্তি ও সমাজ কী রূপ সে অন্য কার্যক্রম বা আরও বৃহত্তরভাবে সময়ের সঙ্গে নেগোশিয়েট করছে, আদৌ করছে। লেখাগুলো যেমন বুঝে নিতে চায় বিগ ব্রাদারের সর্বগ্রাসী ছায়া ঠেকাতে কোন অন্য স্বর উঠে আসতে প্রত্যয়, তেমনই লেখাগুলো প্রয়াসী নিজের অন্তর হাতড়ে দেখতেও। অন্তরে যে অন্য সুর খেলা করে যায় সেটাকে বুঝতে চায় এই লেখাসমূহ। যা প্রিচ করা হচ্ছে তা কাগজ কলম ছড়িয়ে কীভাবে প্র্যাকটিসও করা যায় সে চেষ্টায়ও ব্রতী লেখক। বেশ কিছু প্রবন্ধ সাক্ষাৎকার তো একটি কথাই বলা চলে নানা সুরে, কারণ অনবরত মন্ত্র আউড়ে না গেলে যে বিপদ বা গদ ভাঙা ভাবনা আত্মস্থ হয় না। আচ্ছা, এই বইটার পেজ সংখ্যা হচ্ছে 112 আর দাম হচ্ছে 275। এবং অধ্যায় থেকে প্রকাশিত এই বছর বইমেলায় এই বইটি আজকাল পরশু সমৃদ্ধ দত্তের লেখা। বইটির দাম 499 আর বইটির পৃষ্ঠা সংখ্যা 243। এখানে যেটা লেখা আছে, ভারতবর্ষ কোনো রাষ্ট্রের নাম নয়, ভারতবর্ষ কোনো দেশের নাম নয়, ভারতবর্ষ কোনো সভ্যতার নাম নয়, ভারতবর্ষ মহাজাগতিক এক ম্যাজিকের নাম, বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর ভারতবাসী। 2026 সালে স্বাধীনতার 80তম বর্ষে এসেও এই প্রবল পারস্পরিক পার্থক্য, ভেদাভেদ, আচার ব্যবহার, খাদ্য, ভাষা, ধর্ম উপধর্মের বিপুল প্রভেদ সত্ত্বেও ভারতবর্ষের একটি অঙ্গও বিচ্ছিন্ন হয়নি আজও। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ সরকার যে ভারতবর্ষকে ভৌগোলিকভাবে রেখে গিয়েছে আজও অবিকল সেই সীমানায় রয়ে গেছে। কেউ বিচ্ছিন্ন হয়নি, কেউ স্বাধীন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করেনি। এর পরের একটা বই নিয়েছি পরশ পাথর থেকে, পাখি ঘর, মৃত্তিকা মাইতির লেখা। আমি নিয়েছি ধ্যানবিন্দু থেকে, 243 পেজের বই, দাম হচ্ছে 300 টাকা। এখানে যেটা লেখা আছে বলছি, মেয়েদের হোম, নাম তার আশ্রয়। এখানে কেউ এসেছে সোনাগাছি থেকে, কেউ বা পৌঁছেছে পাচারকারীর হাত থেকে উদ্ধার পেয়ে, ঠাঁই পেয়েছে আস্থা করে ফেলে যাওয়া মেয়েও। দেশ, ধর্ম, জাত, ভাষা আলাদা হলেও এখানে তাদের একটাই পরিচয়, বঞ্চিত ও লাঞ্ছিত। হোম মাদারের কাজ পেয়ে এখানেই এসে পড়ে পরমা। তার নিজের জীবনকেও তাড়া করে ফিরেছে দুঃখ আর অপমান, তবু সে মিশে যেতে থাকে হোমের মেয়েদের সঙ্গে। এক একজনের জীবনের কথা তোলপাড় তোলে মনে, তা বড় তীব্র, কটু ও নির্মম। সমাজ বাস্তবতার ছেঁদো আড়াল বলে কিছু নেই সেখানে। একই সঙ্গে সামনে আসতে থাকে হোমের নানান সমস্যা, ছোড়া দুর্নীতি, ক্ষোভ ও বিক্ষোভ। পরমা জড়িয়ে পড়ে সমস্ত কিছুর সঙ্গে। বেদনা ও বিষাদ যেমন এখানে সত্যি, তেমনই কখনো সত্যি হয়ে ওঠে জীবনকে ছুঁয়ে থাকার চেষ্টা। এ যেন এক খাঁচা, পাখিঘর, যার ঠিকানা শুধু জানে মুক্তির আকাশ। আচ্ছা, স্মেল অফ বুকস থেকে নেওয়া আমার আর একটা বই, অভিষেক টিটো চৌধুরীর বিষাক্ত মানুষ। এটা এবছরই প্রকাশিত হয়েছে স্মেল অফ বুকস থেকে। আচ্ছা, এটা টক্সিক কিছু মানসিকতা, মেন্টালিটি মানুষ নিয়েই লেখা সম্ভবত। এটা 224 পৃষ্ঠার একটা বই আর 375 টাকা দাম। আচ্ছা, সুপ্রকাশ থেকে একটা বই নিয়েছি, সেটা হলো অভিমানভূম, শুভদীপ চক্রবর্তীর লেখার। এখানে যেটা লেখা আছে বলছি, রেলের দুটো লাইনের মাঝে ছড়িয়ে থাকা শূন্যতা ঢুকে আসে কখনো কখনো নিরন্তর যাতায়াতের মজায়। সেই সব শূন্যতার ভাঁজে ভাঁজে জমে থাকে ফেলে আসা গল্প। সেসব গল্প অনেক রাতে কানে ফোন নিয়ে বলে চলা গেলেও লেখা যে কখনো হয়ে উঠবে ভাবা যায় না। এই লাগাতার যাতায়াতের সময়টাতে একসময় ফিরে এলো মফস্বলের দোহারা বাড়িতে। দেখি মন টেনে ধরে পুরুলিয়ার গ্রামের ওই ছোটো এক কামরার রংচটা স্যাঁতস্যাঁতে ঘরটা, সারাদিনের ঘুরে ফিরে আসা চরিত্রগুলো। আর পুরুলিয়া চলে গেলেই কদিন পর থেকে মনে ভিড় করে আসে একা হেঁটে আসা গঙ্গার ধার, স্টিমার চেপে পেরিয়ে যাওয়া নদী, পুরনো শ্যাওলা পড়া দেওয়ালের পাড়া ধরে হেঁটে চলা একা একাই, কিংবা অলিগলি উত্তর কলকাতা দুপুর বা বিকেল। আজ লালমাটি মহল্লায় যাওয়া হয় না কতদিন। মনে মনে ভাবি, অতগুলো দিন থেকে আসার পরেও সে হয়তো সেইভাবে ডাকলো না বলেই আমারও গিয়ে থাকা হলো না। আর কেন ডাকলো না? অভিমান হয়। আর এই যে আমিও তো যাই না অনেক দিন, তার অভিমান হয় না একটুও? কিংবা নিদেন পক্ষে দু এক পশলা মন খারাপও অবরে সবরে সব মান অভিমানের হিসেব নিকেশ করতে করতেই আপাতত রুখা পাহাড়, পাথুরে নদী আর হাবুডুবু সূর্যের গা ঘেঁষে রাখা থাকলো এই অভিমানভূম বাকিদের নজরে। এটা একটা নন ফিকশন এবং পুরুলিয়াতে লেখকের কিছু অভিজ্ঞতা নিয়েই লেখা এই নন ফিকশনটা। এটার দাম 350 টাকা আর বইটা হচ্ছে 238 পেজের। তো এই ছিল আমার শেষ বুকহল বইমেলা থেকে। তো যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং আমার সাথে জুড়ে থাকতে আমাকে আরেকটু মোটিভেট করার জন্য
প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আবার খুব তাড়াতাড়ি কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।